বাড়িতে ফিরতেই বিদ্যাকে খারাপ কথা বলায় সৃঞ্জয়ীকে উচিত শিক্ষা দিল রাজরিত। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে রূপ রাজদেব বাবুকে বলছে যে দাদা বিদ্যা কি বললো ফোনে। সৃঞ্জয়ী তখন টোন কেটে কেটে বলছে যে হ্যাঁ ওই মেয়ে আর কি বলবে, নিশ্চয়ই দাদাকে থ্রেট করলো, ও তো সবসময় এই করে তাই না দাদা। রূপ তখন সৃঞ্জয়ীর মুখের ওপরে জবাবটা দিয়ে দেয়, বলছে যে কিছু মানুষ সারা জীবন না আপোষ করে চলে, আর কিছু মানুষ লড়াই করে ঘুরে দাঁড়ায়, আর তাদের জন্যই সমাজটা এগোয়, এটা তোমার পেটে ঢুকবে না। সৃঞ্জয়ী তো পুরো নির্লজ্জ, বলছে যে আর ভাষণ দিও না তো ভাষণ দিও না, যে মেয়ে নিজের শ্বশুরমশাইকে নিগ্রহ করে তার পক্ষে আবার তুমি কি ভাষণ দিচ্ছ। রূপ তখন বলছে যে হ্যাঁ অন্যায় হয়েছে, কিন্তু তার জন্য যে বিদ্যা দেয় সেটা আমি মনে করি না। অপরদিকে দেখা যাচ্ছে বিদ্যা তো রাজজিতের সঙ্গে কথা বলে যখনই ওখান থেকে যেতে যাবে, প্রফেসর এস এম আর প্রফেসর পূর্বাশা সেখানে চলে আসে। প্রফেসর এস এম তো বিদ্যাকে বলছে যে হ্যাঁ আপনিই তাই, আপনিই সমস্ত কিছুর মূলে। প্রফেসর পূর্বাশাও তো এবার বিদ্যাকে বলছে যে প্রফেসর বিবি আপনি যদি এই সমস্যাটা না মিটিয়ে নেন তাহলে কিন্তু রাজজিৎ চ্যাটার্জি আপনাকে টার্মিনেট করবে। বিদ্যা তো এবার পূর্বাশার কথা শুনে রেগে যায়, পূর্বাশার কাছে গিয়ে বলছে যে তাই নাকি। বিদ্যা তো এবার রাজজিৎকে বলছে মিস্টার রাজজিৎ চ্যাটার্জি আপনি কি আমাকে টার্মিনেট করবেন, রিয়েলি আপনি আমাকে তাড়িয়ে দেবেন এই কলেজ থেকে। রাজজিৎ তো কোনো কথাই বলছে না। বিদ্যা তখন রাজজিৎকে বলছে যে কি হলো বলুন, মাথা নিচু করে বসে আছেন কেন, কি হলো আমার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। রাজজিৎ তো এবার বিদ্যাকে চোখের দিকে তাকিয়ে বলছে যে কি। বিদ্যা তখন বলছে কি আমাকে কলেজ থেকে টার্মিনেট করে দেবেন, অবশ্য আমাকে তো জীবন থেকে টার্মিনেট করেই দিয়েছেন। ঠিক আছে মিস্টার রাজজিৎ চ্যাটার্জি, আপনি যা করার করে নিন, কিন্তু আপোস তো আমি করব না, নেভার। জিৎ তো বারবার করে বিদ্যাকে বোঝাচ্ছে, বলছে বিদ্যা তুমি আমার কথাটা শোনো, তুমি শেষবারের জন্য বোঝার চেষ্টা করো ব্যাপারটা। বিদ্যা তো এবার চিৎকার করে রাজজিৎকে বলছে যে বহিরাগতদের তো আমি খুঁজে বের করবই, যে ওই সিকিউরিটি গার্ডকে, যে ওই নিরাপত্তা রক্ষীকে খুন করেছে তাকে তো আমি খুঁজে বের করবই। আমি এখানে দাঁড়িয়ে আপনার সামনে আঙুল তুলে বলে যাচ্ছি যে এই সমস্ত কিছুর পেছনে যারা যারা আছে আমি তাদের কাউকে ছাড়বো না। এই বলেই তো প্রফেসর বিদ্যা ব্যানার্জি ওখান থেকে চলে যায়। পূর্বাশা তো এবার যেই রাজজিতের কানে কিছু বলতে যাবে সঙ্গে সঙ্গে তো রাজজিৎ রেগে যায়, বলছে প্লিজ আমি আর কারোর কোনো কথা শুনতে চাই না, এখান থেকে আপনারা এক্ষুনি বেরিয়ে যান। এবার তো ওরা সকলে ওখান থেকে বেরিয়ে পড়ে। রাজজিৎ তো এবার একা একা খুব কষ্ট পাচ্ছে, একার মতন একা বলছে যে তুমি আমাকে ভুল বুঝলে বিদ্যা, আমাকে ভুল বুঝলে, আমি তোমাকে যে বড্ড ভালোবাসি বিদ্যা, আমি বড্ড ভালোবাসি, কিন্তু তুমি কেন বুঝতে পারছো না যে উনি আমার বাবা। তুমি প্লিজ পাল্টে যাও বিদ্যা, তুমি পাল্টে যাও প্লিজ, তুমি আমার জীবনে ফিরে এসো, আমি যে তোমাকে খুব মিস করছি বিদ্যা, খুব মিস করছি। এই বলেই তো রাজরিত কাঁদছে। অপরদিকে দেখা যাচ্ছে বিদ্যাও তো সিঁড়ি থেকে নামছে, কিন্তু বিদ্যাও কাঁদতে কাঁদতে সিঁড়ি থেকে নামছে। বিদ্যা তো এবার একার মতন একা মনে মনে বলছে যে রাজরিত তুমিই তো আমার শেষ ভরসা ছিলে, আর তুমিই আমার হাতটা ছেড়ে দিলে, এই অর্ধাঙ্গিনীকে একাই ছেড়ে দিলে। থ্যাংক ইউ রাজরিত, থ্যাংক ইউ। অপরদিকে দেখা যাচ্ছে শ্রাবণ তো নিজের টাকায় রায়ার জন্য একটা শাড়ি কিনে এনেছে, এসেই তো রায়াকে ডাকছে। রায়া তো এবার এসেছে, এসেই বলছে কি আবার তুমি চলে এসেছো। শ্রাবণ তো এবার রায়াকে দেখে এবার থতমত খাচ্ছে যে কি বলবে। রায়াকে বলছে যে উ উ উ উ উ উ উ। রায়া তখন শ্রাবণকে বলছে কি উ উ করছো। শ্রাবণ তখন সাহস করে বলছে যে উপহার। রায়া তখন বলছে যে কি উপহার, কিসের জন্য উপহার, আর কার জন্যই বা উপহার। শ্রাবণ তখন বলছে যে আমি এনেছি। রায়া তখন অবাক, বলছে কার জন্য এনেছো। শ্রাবণ তো এবার সাহস করে বলছে যে তোমার জন্য। রায়া তো এবার অবাক, বলছে আমার জন্য উপহার, এই শোনো আমাকে না এসব উপহার টুপহার দিয়ে একদম ম্যানেজ করার চেষ্টা করবেন না, তোমাকে না আমার একদম সহ্য হয় না, তোমার না একদম একটা বেসিক ক্যারেক্টার পর্যন্ত নেই। শ্রাবণ তখন বলছে যে না আছে। রায়া তখন বলছে যে কি। শ্রাবণ তখন জানাচ্ছে যে ক্যারেক্টার। রায়াত এবার চারটে কথা শুনিয়ে দেয়, বলছে যে ও তোমার আছে বুঝি, তা সেই কারণে বুঝি রাতে গিয়ে পার্টি করা, মেয়েদের সঙ্গে ফুর্তি করা এগুলো করো, এখন আবার এসেছো এই নকল বউকে উপহার দিয়ে ইমপ্রেস করার জন্য। তা তুমি আমার জন্য কি উপহার এনেছো, বাবার টাকায় কেনা বড় গাড়ি, নাকি বড় জুয়েলারি, দামি কোনো গয়না, নাকি আরো অনেক বড় কিছু। তোমার তো দু পয়সা ইনকাম করার কোনো মুরদ নেই, তাহলে তুমি আমার জন্য আবার কি নিয়ে আসবে বলো। শ্রাবণ তো এবার চুপ করে আছে। রায়া তখন শ্রাবণকে বলছে যে কি হলো বলবে তো। শ্রাবণ তখন জানাচ্ছে যে আমি কোনো বড় গাড়িও আনিনি, আমি কোনো দামি জুয়েলারিও আনিনি, আমি তোমার জন্য খুব কম টাকায় এইটা এনেছি। এই বলেই তো শ্রাবণ পেছন থেকে শাড়িটার বাক্সটা বের করেছে। রায়া তো এবার অবাক, বলছে এর ভেতরে কি আছে। শ্রাবণ তখন তুতলে তুতলে বলছে যে এর ভেতরে শাড়ি আছে। রায়া তো এবার সেটা শুনেই অবাক, বলছে শাড়ি, তা কার জন্য এনেছো। শ্রাবণ তখন জানাচ্ছে যে তোমার জন্য। রায়া তখন না জেনেই তো চিৎকার চেঁচামেচি করছে, বলছে শাড়িটা নিশ্চয়ই খুব এক্সপেন্সিভ, মানে অনেকটা দামি, 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ, নাকি তার থেকেও বেশি।
আমাকে ইমপ্রেস করার জন্য এত দামি শাড়ি এনেছো। আমার না এইসব টাকা পয়সাতে কোনোদিনও আমি ইমপ্রেস হব না, রায়া ইমপ্রেস হবে না। তো এবার কথাগুলো বলতে বলতে শাড়িটা শ্রাবণের হাত থেকে নিয়ে যখনই ফেলে দিতে যাবে, শ্রাবণ তো সঙ্গে সঙ্গে শাড়িটা ধরে নেয়, নিয়ে বলছে যে এই শাড়িটাকে একদম ফেলবে না, আমি কোনো দামি শাড়ি আনিনি, এই দেখো 900 টাকা মাত্র দাম, তাও আবার আমার নিজের উপার্জনের করার টাকা দিয়ে। তুমি আমাকে বলতে না যে আমার নাকি নিজের উপার্জন করার কোনো ক্ষমতা নেই, আমি নাকি বাবার পয়সায় বাইকটা কিনেছি, বাবার পয়সায় নিয়ে তেল ভরি, বাবার পয়সায় হুইস্কি খাই, স্কচ খাই, আবার ক্রেডিট কার্ড সোয়াইপ করে আমি খরচা করি, কিন্তু এই বাক্সটা, এই শাড়িটা, এটা আমার নিজস্ব। তাই তুমি যদি এই শাড়িটা পরো তাহলে আমার খুব ভালো লাগবে। তো এবার অবাক, বলছে উপার্জন, তাও আবার 900 টাকা, এই শ্রাবণ ব্যানার্জি, তা তুমি জানো উপার্জন কিভাবে করে? শ্রাবণ তখন জানাচ্ছে যে হ্যাঁ আমি জানি, খুব ভালো লেগেছিল যখন আমি এই 900 টাকাটা উপার্জন করি। রায়া তখন বলছে তা তুমি কিভাবে 900 টাকাটা উপার্জন করলে? শ্রাবণ তখন জানাচ্ছে যে সেটা না হয় থাক, তবে এটা আমার কষ্টের উপার্জনের টাকায়। আমি জানি এই শাড়িটা অনেকটা কম দাম, তাও ভালো লাগলে পরো, আর না হলে পরো না। তবে আমি আমার উপার্জনের প্রথম টাকা দিয়ে আমি আমার বাবার জন্য নয়, আমি আমার মায়ের জন্যও নয়, আমি তোমার জন্য প্রথম শাড়ি কিনে এনেছি। কারণ তোমার ওই লম্বা জিভটা তো চ্যাটাং চ্যাটাং করে কথা বলে, তাই না? এইটুকু মেয়ে এত বড় জিভ, তোমার প্রতিটা কথা শুনলে আমার মনে হয় যে আমার গায়ে যেন চাবুক মারছে। তাই প্রতিদিন রাত থেকে শুরু করে ভোর 4টে পর্যন্ত আমি, এই বলেই তো শ্রাবণ চুপ করে যায়। রায়া তখন বলছে যে কি? শ্রাবণ তখন বলছে যে হ্যাঁ আমি কাজ করি। রায়া তখন বলছে যে কি কাজ করো? শ্রাবণ তখন জানাচ্ছে জেনে কি হবে, থাক না, তবে এটুকু বলতে পারি যে আমি সৎ পথে উপার্জন করি টাকা। এই বলেই শ্রাবণ যখন চলে যেতে যাবে, রায়া তো শ্রাবণকে দাঁড় করায়, বলছে যে কি কাজ করো তুমি তো বললে না? শ্রাবণ তখন জানাচ্ছে যে বারে আমি মদ সার্ভ করি, দৈনিক আমি 400 টাকা উপার্জন করি, আর টিপস হিসাবে 100-150 টাকা কখনো কখনো হয়ে যায়। তবে থ্যাংক ইউ আমাকে এটা বোঝানোর জন্য যে নিজে উপার্জন করলে যে মজাটা পাওয়া যায়, অন্য কারোর টাকায় ফুর্তি করলে সেই মজাটা পাওয়া যায় না। এইসব কথা বলে শ্রাবণ যখনই চলে যেতে যাবে, রায়া তো আবার শ্রাবণকে দাঁড় করায়, বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে এইটা বিশ্বাস করতে বলছো যে তুমি রাত থেকে ভোর পর্যন্ত তুমি মদ সার্ভ করো? শ্রাবণ তখন বলছে যে হ্যাঁ আমি করি। রায়া তখন বলছে যে কিন্তু কোথায়? শ্রাবণ তখন জানাচ্ছে যে যেখানে আমি একসময় কাস্টমার হয়ে যেতাম, যেখানে আমি হাজার হাজার টাকার টিপস দিতাম, লাখ লাখ টাকার বিল করতাম, সেই বারকাম রেস্টুরেন্টে। এই বলেই তো শ্রাবণ এবার ওখান থেকে চলে যায়। রায়া তো এবার পুরো মাথায় যেন বাজ পড়ে গেছে, শাড়িটা হাতে করে বের করে নিয়ে কাঁদছে, ছলছল করে চোখে জল এসে গেছে। ঠিক তখনই তো সেখানে মাস্টার মশাই এসে বলছে যে এর পরেও কি তুই বলবি যে কেউ পাল্টে যায়নি? রায়া তো এবার ওর দাদুকে দেখেই পুরো অবাক হয়ে যায়। ওর দাদু এবার এসে রায়াকে বলছে যে সোনার টুকরো ছেলে রে, সোনার টুকরো ছেলে, শুধুমাত্র বেপথে চলে গিয়েছিল, আর ছোটবেলা থেকে ওকে কেউ শাসন করেনি, তাই জন্য প্রত্যেকটা পরিবারে একজন করে শাসন করার লোক থাকা দরকার। সে বাবা হোক বা মা হোক বা টিচার হোক বা যে কোনো শিক্ষক হোক, তাকে বুঝিয়ে দেওয়া উচিত যে কোনটা ঠিক আর কোনটা ভুল, কোন পথে যাওয়া উচিত আর কোন পথে যাওয়া উচিত নয়। ওর বাবা মা পারেনি, ওর পরিবারের কেউ পারেনি, এমনকি বিদ্যাও পারেনি, কিন্তু সেটা তুই করে দেখিয়েছিস। তোর কথাতেই কিন্তু ছেলেটা কাজ করা শুরু করেছে, তাও আবার দৈনিক 400 টাকা উপার্জন করে, মজুরের কাজ করে বলতে পারিস, ডেলি লেবার। রায়া তো এবার অবাক হয়ে যায়। দাদু তখন বলছে যে আর কেন করেছে তুই জানিস? রায়া তখন বলছে কেন দাদু? দাদু তখন বলছে যে ও ভালোবেসে করেছে। ভালোবাসা এমন একটা জিনিস যে যার জীবনে আসে পুরো জীবনটাই তাকে পাল্টে দেয়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, এবার কি তাহলে রায়াও শ্রাবণকে ভালোবেসে ফেলবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।